এসো এসো, মনে হচ্ছিল আজকের হয়তো তোমরা আসবে। হ্যাঁ, প্রতিবার আমরা আসলে আপনি একই কথা বলেন। নিশ্চয়ই জানলা দিয়ে আমাদেরকে আসতে দেখে নেন না, তারপরে এমনটা বলেন নাকি? এখনো আমার এত দুর্দিন আসেনি যে নিজের ক্ষমতার বিষয় মিথ্যে বানিয়ে বলতে হবে। তারানাথ রেগে আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি তড়িঘড়ি বলে উঠলাম, ঠাকুরমশাই, এই দেখুন না, মোড়ের মাথা থেকে গরম গরম বেগুনি এনেছি, চারিকে চা করতে বলুন না। সে না হয় বলছি, কিন্তু তোমার আর একটা হাতে ওটা কি হে? দেখে তো বই মনে হচ্ছে। ও, এটা এটা আমার ভাইপোর জন্য ঠাকুরমশাই, একে বলে কমিক্স। কম মিক্স? সে কিরকম? মানে আমি তো পুরনো দিনের মানুষ, তাই শুনিনি আর কি। আসলে কমিক্স হলো মানুষের কল্পনাপ্রসূত গল্প। মানে ওই ধরুন, একটা মানুষ, তার দুটো ডানা রয়েছে, সে হলো বাদুর মানব। আবার একটা মানুষ, কিন্তু সে মাকড়সার মতন দেওয়াল বেয়ে উঠতে পারে, সে হলো মাকড়সা মানব। আরে পাতি ভাষায় বলতে গেলে যত সব গাল গল্প আর কি, কিন্তু দেখুন বিদেশি থেকে স্বদেশি সব বাচ্চারাই কেমন গোগ্রা সেই সব বই পড়ছে। এটাকে গাল গল্প বলছো বটে, কিন্তু বাস্তবেও কখনো কখনো এমন ঘটনা সত্যি ঘটে, বুঝলে? বলেন কি, এই নিয়েও আপনার কাছে কোনো গল্প আছে বলছেন? তোমাদের কতবার বলেছি যে আমি যে ঘটনাগুলো বলি সেগুলো কোনোটাই গল্প নয়, সব সত্যি ঘটনা। আরে ঠাকুরমশাই, আপনি ওর কথা ছাড়ুন না, আপনি সেই কাহিনীটা বলুন। হ্যাঁ, চারি, বেশ কড়া করে 3 কাপ দুধ চা করে নিয়ে দিয়ে যাস তো। হ্যাঁ, তখন আমি সবে সবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ লাভ করেছি। পথে ঘাটে ঘুরে বেড়াই, খাবার কখনো জোটে আবার কখনো জোটে না, এইভাবেই দিন কাটছিল। তখন রায়পুর নামের এক গ্রামের এক দুর্গা মন্দিরে বেশ কয়েকদিন ছিলাম। সেদিন শ্মশানের কাছে দেখলাম পথের মধ্যে দিয়ে একটা মড়া নিয়ে যাচ্ছে। মড়ার সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, কিন্তু মড়াটা দেখেই আমার কেমন যেন খটকা লাগলো। খটকা কেন? মরা দেখে খটকা লাগলো কেন? দেখো, এই সব বিষয় তোমরা সাদা চোখে দেখলে বুঝবে না, কিন্তু মধুসুন্দরী দেবীর কৃপায় আমি কোনো মৃতদেহের আশেপাশে তার আত্মাকে দেখতে পাই, কিংবা চারপাশের পরিবেশ এমন ভারী হয়ে থাকে যে অনুভব করা যায়। কিন্তু এই ক্ষেত্রে অবাক হয়ে দেখলাম যে মরার চারপাশ যেন বড্ড স্বাভাবিক। শুধু তাই নয়, মৃতদেহের সৎকারের সময় আত্মা কিন্তু তার কাছে অবশ্যই আসে, কিন্তু এক্ষেত্রে সেটাও দেখা যাচ্ছে না কেন? কৌতূহলী হয়েই তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই শোনো, এর মধ্যে তো মরার দেহ নেই, তাহলে তোমরা কি নিয়ে যাচ্ছ? আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, উত্তরের জঙ্গলে এমন এক দুর্ঘটনা ঘটেছে যার জন্য ওর মৃতদেহ আমরা খুঁজে পাইনি, কেবল শরীরের কিছু অংশ খুঁজে পেয়েছি। তাই খড় ঘাস দিয়ে কোনো রকমে নিয়ে যাচ্ছি। কেন? উত্তরের জঙ্গলে এমন কি ঘটেছে? আর বলবেন না, এক হিংস্রবাগের আক্রমণের ফলে এই সর্বনাশ ঘটেছে। সবই বুড়া কপাল ঠাকুরমশাই, নইলে বিয়ের পর দিন এমন করে আমার বোনটা বিধবা হয় বলুন? সবই নিয়তির খেলা ভাই, সবই নিয়তির খেলা, নইলে এমন অঘটন ঘটে নাকি? চলো এবারে চলো। বল হরি 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 বল, বল হরি 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 বল, বল হরি 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 বল। ভাই, আমি এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাই, যদি গোটা ঘটনাটা বলো। এই বিষয়ে আপনাকে আমার বোন ভালো বলতে পারবে। ঠাকুরমশাই, ওই যে আমার বোন নলিনী, সবে 15তে পড়েছে। কত সাত করে বোনটার ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম, কিন্তু কপাল দেখুন, বোনটার কত বড় সর্বনাশ হয়ে গেল। ঈশ্বর তোমায় কষ্ট সহ্য করার ক্ষমতা দিন। মা, কাল কি হয়েছিল তুমি আমাকে বলতে পারবে? পারবো ঠাকুরমশাই, কালকের ঘটনা আমি যে জীবনেও ভুলতে পারবো না, কখনো না।
তখন বিদায়ের পরে আমি পালকিতে, আর আর উনি পালকির পাশে হেঁটে যাচ্ছিলেন। সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমরা উত্তরের জঙ্গলের পথে ঢুকতেই একটা হাড় হিম করা গর্জন শুনতে পেলাম। একি একি, এই যে বাঘের ডাক, এবার কি হবে? ওয়ে বেয়ারারা, তাড়াতাড়ি পালকিটা নিয়ে চলো, কাছে পিঠে কোথাও বাঘ রয়েছে। এ কি? আরে তোমরা তোমরা আমাদের এই বিপদে ফেলে পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। ওগো, তুমি পালকির ভিতরে ঢুকে এসো, তাড়াতাড়ি এসো। বাঁচাও বাঁচাও নলিনী, বাঁচাও। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। নলিনী, নলিনী। হে ভগবান, এবার আমি কি করব? বাঁচাও! কে আছো? বাঁচাও! কেউ কি আছো? আমার স্বামীকে বাঁচাও! এই মেয়ে, এখানে বসে বসে এমন মরা কান্না কাঁদছো কেন? অলক্ষণে কাণ্ড যত। আমার বরকে বাঘটা নিয়ে চলে গেল। দয়া করুন দিদি, বাঁচান ওকে, বাঁচান। চুপ করো তো, খেয়ে দে আর জগতে কাজ নেই যত সব। কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদো, এখানে সব চলবে না। জানেন ঠাকুরমশাই, অমন নিষ্ঠুর আর খারাপ ব্যবহার আমি কোনোদিন কাউকে করতে দেখিনি। আমি সাহায্যের জন্য কতবার চিৎকার করলাম, কিন্তু কেউ এলো না। তখন কাঁদতে কাঁদতে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান হলো, তখন দেখি দাদা আমাকে নিয়ে এখানে এসেছে, আর উনি। শান্ত হও মা, শান্ত হও। আচ্ছা নলিনী মা, ওই বাঘটাকে কেমন দেখতে ছিল বলো তো? ওরকম ভয়ঙ্কর আর বিভৎস জানোয়ার আমি জীবনে দেখিনি ঠাকুরমশাই। ওর গায়ের রং হলুদ কালো ছিল না, বরং সাদা ডোরাকাটা ছিল। আর তার চেহারা এত বিশাল, যেন মনে হচ্ছিল সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে প্রাণীটা। ওই ওই ভয়ঙ্কর চেহারা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। থাক মা, থাক 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 থাক। এই অবস্থাতেও তুমি অনেক কিছু বলেছ। যাও বিশ্রাম নাও, ঈশ্বর তোমার কল্যাণ করুক। আর আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। দেখো, আমি নলিনীর মুখ থেকে তোমাদের গ্রামের এই ঘটনার কথা শুনলাম। এবারে তোমরা কি জানো বলো তো? আমরা কি বলবো ঠাকুরমশাই, আমরা তো নিজেরাই এক আতঙ্কের মধ্যে রয়েছি। কিন্তু অবাক ব্যাপার কি জানেন, ওই বাঘ সাধারণ গ্রামবাসীদের উপর আক্রমণ করে না। বিষয়টা একটু খুলে বলো দেখি। ওই বাঘ কেবলমাত্র নতুন বর বধূর ওপরই আক্রমণ করে। এমন ঘটনা আমাদের গ্রামে আগেও বেশ কয়েকবার হয়েছে। সদ্য বিবাহিত বর বউ নিয়ে যাচ্ছে, তখনই অঘটন ঘটেছে। বিষয়টা তো বেশ গুরুতর। তাহলে তোমরা এই নিয়ে কি ভেবেছো? আগে ঠাকুরমশাই, আমরা তো এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামে আর কেউ বিয়েই করবে না। বিয়ের পরে কত আশা নিয়ে আমরা মেয়েকে বিদায় জানাচ্ছি, আর তারপরই এমন ভয়াবহ ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমরা করবই বা কি বলুন তো? গ্রামবাসীদের অমন কাতর আর অসহায় মুখগুলো দেখে আমি তখন বেশ আবেগী হয়ে পড়েছি। ভাবলাম কিছু একটা তো করতেই হবে। বুঝলে, আমি ঠিক করলাম যে আমি আবার একটা বিয়ে করব। হ্যাঁ, সত্যি ঠাকুর মশাই, আপনি আপনি এমন কথা ভাবলেন কি করে? আরে বাবা, আমার পুরো কথাটা তো শোনো। তোমরা কথার মাঝে বড় বাধা দাও। আমি কি সত্যি সত্যি বিয়ে করব ভেবেছিলাম নাকি কেবল নাটক করে বিয়ে করব ভাবলাম?
নাটকের বিয়ে সে আবার কেমন? আর তার কারণটাই বা কি ঠাকুরমশাই? দেখো, গ্রামবাসীদের কথা শুনে আমি তো এটা বুঝে গেছিলাম যে এই বাঘ কেবল বেছে বেছে নববিবাহিত দম্পতির স্বামীকেই তুলে নিয়ে যাচ্ছে। তখনই আমার মাথায় এই ফন্দি এলো। মানে আপনি নিজেকে বাঘের টোপের মতন ব্যবহার করে বাঘকে কুপোকাত করতে চাইছিলেন, তাই তো? একদমই তাই। এবারে উপায় তো ভাবলাম, কিন্তু তা প্রসূত করার জন্য তো বরের একটা বউ দরকার। এদিকে এই মিথ্যে বর বউ সাজতে কি গ্রামের কোনো মেয়ে রাজি হবে? তখন তাহলে কি করলেন? তারপরের ঘটনা শোনো তবে। আমি গ্রামবাসীদের আমার প্রস্তাবটা জানাতেই তারা প্রথমে রে রে করে আমায় মানা করলো। না 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 ঠাকুরমশাই, আপনি অমন কথা ভাববেন না। আপনি আমাদের গ্রামের অতিথি, আপনাকে আমরা এরকম বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। আরে তোমরা তো উতলা হয়েও না, আমার কিচ্ছু হবে না। তোমরা কেবল এই নাটকে আমার স্ত্রী হওয়ার জন্য কোনো মেয়ে মানুষের একটা ব্যবস্থা করে দাও। মেয়ে মানুষ? কিন্তু এমন তো কেউ নেই ঠাকুরমশাই। মেয়ে মানুষ হবে না, পুরুষ মানুষ হবে কি? তার মানে কি বলছো কি? আমি বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে। আমাদের গ্রামের মোড়ল মশাই একসময় নাটক যাত্রাপালা করতেন, তিনি এই নাটকে মেয়ে মানুষ সাজতে পারবেন। কিন্তু এতে তার আপত্তি হবে না তো? না ঠাকুরমশাই, আমাদের মোড়ল মশাই বড় ভালো মানুষ, গ্রামের লোকের ভালোর জন্য তিনি নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। ব্যাস, এরপরে মোড়লকে বলতে তিনি কিছুটা ইতস্তত করলেও মহৎ উদ্দেশ্যের কথা ভেবে রাজি হয়ে গেলেন। শাড়ি, শাঁখা পলা, সিঁদুর আর ঘুমটা দিয়ে যে পালকিতে উঠে বসলো, সে যে আসলে একজন পুরুষ সেটা বোঝার কোনো উপায় রইল না। আমিও বর বেশে তৈরি হয়ে নিলাম। কথা মতন পালকি নিয়ে বেহারারা উত্তরের জঙ্গলের দিকে রওনা দিল। না 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 না। বাঘ বাঘ! মোড়ল মশাই সাবধান, বাঘ আসছে। ওরে বাবারে, ওরে বাবারে, বাঘ বাঘ! বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঘে নিয়ে গেল। বাঁচাও, কে আছো? বাঁচাও। এই শোনো শোনো শোনো, এক্ষুনি গ্রামের লোকেদের জানাতে হবে। মোড়ল মশাই তো পালকির মধ্যে রয়েছে। চলো চলো চলো।